জমি আন্দোলনের মাটি, এখান থেকেই প্রচার শুরু করলেন জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? একদম 100% নিশ্চিত আমরা। আর শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে গেলাম এবং রামচন্দ্রের কাছে বলে গেলাম, বাবা তোমার ভণ্ড ভক্তদের একটু শিক্ষা দিও, তোমার প্রকৃত ভক্তদের একটু আশীর্বাদ করো। রামচন্দ্রের কাছে প্রার্থনা করে গেলাম যেন তমলুকবাসীর ভালো হয়। নন্দীগ্রাম থেকে শুরু করে ময়না হয়ে মহিষাদল হয়ে হলদিয়া পর্যন্ত প্রত্যেকটা এই বিধানসভা এলাকার মানুষের জন্য ভালো হয়। আর এই মাটি তো ঐতিহাসিক মাটি, দল আমাকে এখানে প্রার্থী করেছে, আমি দলের কাছে কৃতজ্ঞ। তো সেই ঐতিহাসিক মাটি থেকে প্রচার শুরু করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্ট নন্দীগ্রাম, সেই জমি আন্দোলন থেকেই পালা পরিবর্তন হয়েছিল। বিরোধীরা এত কথা বলছে, এত অপপ্রচার। এবারও রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্ট এই নন্দীগ্রাম হবে, এবারও তমলুক লোকসভা হবে, নিশ্চিত লিখে রাখুন। আপনি বলছিলেন, অভিযোগ করছেন যে বিগত দিনে যারা সাংসদ ছিল তমলুক বা কাঁথি জেলার দুটো লোকসভা কেন্দ্র সেইভাবে ডেভেলপমেন্ট হয়েছে, তাহলে কি কোথাও কেন্দ্রীয় ফান্ড আনতে এই দুই সাংসদ কি ব্যর্থ? অবশ্যই ব্যর্থ। এবং স্বাভাবিকভাবে দেখুন, লাস্ট 3 বছরের যদি পারফরমেন্স দেখেন, শুভেন্দুবাবু বিজেপিতে জয়েন করার পর যদি শিশিরবাবু আর দিব্যেন্দুবাবুর পারফরমেন্স দেখেন, তারা সেভাবে না লোকসভায় প্রেজেন্ট থেকেছেন, না লোকসভাতে সমস্যার কথা বলেছেন এলাকার, আর না কেন্দ্রীয় সরকারের থেকে প্রকল্প টেনে আনতে পেরেছেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার। বিজেপির 303টে এমপি, নরেন্দ্র মোদী কেন নিজের রাজ্য গুজরাট উত্তরপ্রদেশ ছেড়ে বাংলার একটা লোকসভা কেন্দ্রের জন্য তিনি ফান্ড ছাড়বেন? এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার জন্য ছিনিয়ে আনার ক্ষমতা দরকার, যে ক্ষমতাটা বিজেপির কারণ নেই। কারণ যখন দিব্যেন্দুবাবু এখান থেকে চিৎকার করবেন, আর ওদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পার্টির কোনো এমপি চিৎকার করবেন, নরেন্দ্র মোদী তাদের কথাটাই শুনবেন, দিব্যেন্দুবাবুরা তখন চুপ করে যাবেন। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা চিৎকার করে প্রকল্প ছিনিয়ে আনতে পারি। তাই যখন আমাদের 34টে এমপি ছিল, বাংলার জন্য প্রচুর কাজ হয়েছে। আমরা 22-এ নেমে যাওয়ার পর সেভাবে কাজ হয়নি সেন্ট্রালের তরফ থেকে। এবার আবার আমাদের সংখ্যা বাড়বে, আবার কাজ হবে। বিরোধীরা বলছে যে যেহেতু এটা লোকসভায় নির্বাচন, তাহলে কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে তাদেরই ভোট দেওয়া উচিত, রাজ্যে শুধুমাত্র সাংসদ পাঠিয়ে কোনো ডেভেলপমেন্ট হবে। তাহলে তো এই তত্ত্ব বিশ্বাস করলে শুভেন্দুবাবুর মুখ্যমন্ত্রী স্বপ্ন ত্যাগ করে দেওয়া উচিত। কোনো বিধানসভাতেই তারা ভোট পাবেন না, কারণ বিধানসভা আবার রাজ্যের ভোট, মমতা ব্যানার্জির ভোট। এইরকম কথা বলে কোনো লাভ নেই। আসল বিষয়টা হচ্ছে আমার কাজ কে করতে পারবে। এখান থেকে আমি যদি অন্তত এইটুকু কথা দিতে পারি তমলুকবাসীকে, আমি যদি লোকসভায় যাই, আমি চিৎকার করে নরেন্দ্র মোদী অমিত শাহের কান ঝালাপালা করে দেবো, কিন্তু তমলুকের জন্য আমার প্রকল্প চাই, তমলুকের জন্য আমার কাজ চাই। এইটুকু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবার তমলুকের মানুষ কাকে চাইবেন? যারা গিয়ে চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবেন, নাকি যারা চিৎকার করে তমলুকের জন্য, নন্দীগ্রামের জন্য কেন্দ্রীয় প্রকল্প আনবেন? কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে হয়তো তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেক্ষেত্রে আপনার ওপোনেন্ট খুবই দুর্বল প্রার্থী। রাজনীতি তো করছেন, আমার কথা হচ্ছে দেখুন, 4 দিন হলো রাজনীতিতে যোগ দিয়েছেন। আমি খুবই একদম এই প্রজন্মের ছেলে, এরকম নয় যে আমার 50 বছর রাজনৈতিক অভিজ্ঞতা, কারণ আমার বয়সটাই 50 নয়, কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতাটাও 5 বছরের হলো। তো আমি সেই দিক থেকে ওনার থেকে সিনিয়র, উনি বয়সে আমার থেকে বড় হতে পারেন। আর আমি এইটুকু বলতে পারি, দেখুন, যিনি বিচারপতির আসনে বসেছিলেন এতদিন, হঠাৎ করে তার মুড সুইং হলো, বিচারপতি হলেন, আবার তার মুড সুইং হলো, তিনি রাজনীতিতে এলেন। কালকে ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে এমপি বানিয়ে দিল, 6 মাস পর দেখা গেল বিজেপির অভ্যন্তরে গন্ডগোল, কারণ তিনি নাকি সৎ মানুষ, অনেস্ট মানুষ। তো বিজেপির অভ্যন্তরে তার গন্ডগোল লাগবেই, গন্ডগোল লেগে তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন আমি আর রাজনীতি করবো না। তখন এলাকার মানুষ কপাল চাপড়াবে, এমপি বানিয়ে দিয়ে যাকে বসে থাকবে সে রাজনীতি ছেড়ে চলে যাবে, আর এলাকার মানুষ এমপিকে কোথায় পাবে? তখন আমরা এসব নই, আমরা 24/7 পলিটিশিয়ান। একবার মানুষ ভোট দিলে আমাদের 5 বছরের জন্য মোড়ে মোড়ে, গলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, উঠোনো সর্বত্র পাবেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো বরং সাধারণ মানুষ তাকে ভোট দেওয়ার আগে চিন্তা করেই ভোটটা দেবেন, তাকে পাবেন কিনা। বিজেপি নেতৃত্ব বলছে যে দুর্নীতিকে হাতিয়ার করে তারা লোকসভা ভোটে নামতে চাইবে। রাজ্য জুড়ে নেতামন্ত্রীরা যেভাবে জেলবন্দি হয়েছেন, একাধিক দুর্নীতি হয়েছে, সেই বিষয়গুলো কি কোথাও এখানে ফ্যাক্টর হবে? দেখুন, দুর্নীতি তো অবশ্যই হাতিয়ার হবে, কিন্তু দুর্নীতি কিসের হাতিয়ার হবে? এই যে 400 টাকার গ্যাসটা বেড়ে 1100 হয়ে গেছে, এটাও তো দুর্নীতি। এই টাকাগুলো যাচ্ছে কোথায়? মানুষের উন্নয়নে তো ফেরত আসছে না। 17 টাকার কেরোসিন তেলটা হয়ে গেছে 100 টাকা। এই মাঝের টাকাটা খাচ্ছে কে? এই যে মাঝে এতগুলো টাকা, 80 টাকার ওপরে, এটা কার পকেটে যাচ্ছে? মানুষের উন্নয়নে তো ফেরত আসছে না। টাকাগুলো যাচ্ছে কোথায়? PM কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল? এই যে মানুষের থেকে আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করার নাম করে 1000 টাকা করে ফাইন করা হলো, এই টাকাগুলো গেল কোথায়? সব টাকাগুলো তো যাচ্ছে কোথাও, কিন্তু সেই টাকাগুলো কি মানুষের উন্নয়নে ফিরছে না। এগুলোও দুর্নীতি। আর দুর্নীতির মধ্যে সর্বত্র সমস্ত কিছু রয়েছে, সব কিছুরই হিসাব হবে। আর আমি আবার বলছি, আমরা নামছি যখন, তখন বিজেপির কাঁধে গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, মূল্য বৃদ্ধি। আর আমরা যখন রাস্তায় নামছি, আমাদের কাঁধে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, ঝকঝকে রাস্তা, চকচকে আলো। মানুষ বিচার করবে, কে এগিয়ে থাকবে, আর জানকীনাথ বিচার করবেন। সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করা হয়েছিল যে গডসে নাকি হচ্ছে গান্ধী, তিনি কাকে পছন্দ করছে, প্রশ্নটি এড়ে গেছেন, কি বলেন? এটাই আপনারা ভাবুন, যে গডসে গুলি মেরে গান্ধীকে হত্যা করলো, একজন বিচারপতি সেটা দীপ্ত কণ্ঠে বলতে পারছে না যে না, আমি গডসের পক্ষে নই। তিনি ভাবতে সময় নিচ্ছেন এবং তারপরে গিয়ে উত্তরটাই দিচ্ছেন না। এইরকম মানুষকে যদি তমলুকের মানুষ জেতান, তাহলে বুঝতে পারছেন পরবর্তীকালে কী হবে। তো গুলি বন্দুক চলবে, বিচারপতি বলবেন আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি তো গডসের বেলাও মন্তব্য করিনি।
তো আমার মনে হয় এগুলো মানুষ বুঝতে পারছে না, এবং উনি আরও 4-5টা ইন্টারভিউ দিন। উনি একটা করে ইন্টারভিউ দিচ্ছেন, 10% করে ওনার জনপ্রিয়তা কমছে। আরও বেশি করে দিন, সবটা খোলসা হয়ে যাচ্ছে। ভোট প্রচারে নেমে নন্দীগ্রামের মানুষকে কি বলবেন? নন্দীগ্রামের মানুষকে বলবো, আপনারা বারবার ইতিহাস রচনা করেছেন, এবারও আপনারা ইতিহাস রচনা করবেন। দেখুন, নন্দীগ্রাম একটা আবেগের জায়গা। গোটা পশ্চিমবাংলার আপনি যে কোনো প্রান্তে যদি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে যান, তারা দুটো এলাকার নাম আপনাদের বলবে, একটা সিঙ্গুর, একটা নন্দীগ্রাম। তাদের জন্য আবেগ, তো আমাদের কাছেও আবেগ। সেই জায়গা থেকে আমাদের দল যে লোকসভায় প্রার্থী করেছে, সেই লোকসভায় নন্দীগ্রামের মতো বিধানসভা আছে, তো আমি সেখান থেকে শুরু করবো না? তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং স্বাভাবিকভাবে আরও একটা কথা, যিনি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উল্টোপাল্টা কথা রাজনীতি করে বেড়াচ্ছেন, কুকথা রাজনীতি করে বেড়াচ্ছেন, সেই মানুষটাই এলাকার বিধায়ক। ফলে স্বাভাবিকভাবে আমার মনে হলো যে ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে শুরু করা ভালো। আপনার নাম ঘোষণা হওয়ার পরে শুভেন্দু অধিকারী বললেন যে তমলুক লোকসভায় লক্ষাধিক ভোটে জিতবে। আচ্ছা, মানে আমার নাম ঘোষণা হওয়ার আগে কি হারছিলেন? দেখুন, শুভেন্দু অধিকারী বলছেন, উনি এরম কথা বলেন। আমি শুধু একটা কথা আপনাদের মনে করিয়ে দেবো, 2021-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দুবাবু বলেছিলেন পূর্ব মেদিনীপুরের 16, পশ্চিম মেদিনীপুরের 15, ঝাড়গ্রামের 4, অবিভক্ত মেদিনীপুরের 35টা আসনের মধ্যে তিনি 35টাই জিতবেন, তৃণমূল 0 পাবে। রেজাল্টে দেখা গিয়েছিল 35-এ 26 তৃণমূল। ফলে স্বাভাবিকভাবে এটাই উত্তর, আগামী দিনেও দেখা যাবে।